মাইলস্টোন স্কুল ট্র্যাজেডির ঘটনায় কাঁদছে বাংলাদেশ। বিভিন্ন হাসপাতালের বার্ন ইউনিটে পোড়া শরীরগুলো প্রতি মুহূর্তে লড়াই করছে মৃত্যুর সাথে। প্রশ্ন উঠেছে, প্রশিক্ষণ বিমানগুলো কোন ধরনের এলাকায় ওড়া উচিত, কিংবা প্রশিক্ষণ বিমানের ফিটনেস কেমন থাকা দরকার। এসব নিয়ে যখন পুরো বাংলাদেশ শোকে হতবিহ্বল, তখনও থেমে নেই ক্ষোভ আর দাবি আদায়ের আন্দোলন। মাইলস্টোন ঘটনাকে ইস্যু করে নানা দাবিতে বিক্ষোভ আর রাজনীতির সমীকরণ আদায়ের চেষ্টা করছে একটি পক্ষ। অভিযোগ উঠেছে, এসব বিক্ষোভে ঢুকে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রও করছে কেউ কেউ। সব মিলিয়ে কোন দিকে দেশ আর কোন দিকে রাজনীতি আর কোন দিকে 16 কোটি মানুষের নিরাপত্তা। দর্শক, এসব নিয়ে আমাদের আজকের এখন প্রকাশ। আমরা আলোচনার নাম দিয়েছি বিষণ্ণ বাংলাদেশ। আর নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতার মাহমুদ, আছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং ডেইলি স্টারের সিনিয়র সাংবাদিক, এভিয়েশন বিষয়ক সাংবাদিকদের সংগঠন ATJFB'র নির্বাহী কমিটির সদস্য AKM রাশিদুল হাসান। আপনাদের সবাইকে স্বাগত। দর্শক, পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকবো আমি মাহমুদ রাকিব। আমরা একটু যেতে চাই প্রথমেই ফুয়াদ আপনার কাছে। এই যে দেখলেন গতকাল যে হৃদয় বিতাড়ক একটি ঘটনা ঘটলো, পুরো জাতি যেটিতে আসলে কাঁদছে আমরা দেখেছি। ধর্ম, বর্ণ, রাজনীতি সব কিছুর ঊর্ধ্বে ওঠে। এরকম শিশুদের মৃত্যু কেউ মেনে নিতে পারছে না। সেটি তো হলো, সেখানে নানান বিষয় রয়েছে, কেন হলো, কি হলো, সেটি নিয়ে আজ কাজবাজ চলছে, আলোচনা চলছে, সেটি নিয়ে আমরা আজ কথা বলবো। তার আগে জানতে চাই, সেটিকে ঘিরে আমরা দেখলাম আজকে দুপুরের পর থেকে ঢাকা শহরে ক্ষোভ, বিক্ষোভ, সচিবালয় ঘেরাও, সচিবালয়ের মধ্যে ঢুকে পড়লো শিক্ষার্থীরা, এরপরে আবার পুলিশ সেখানে শিক্ষার্থীদের সরিয়ে দিল, হামলা হলো, সেখানে আহত হলো। মানে সব মিলিয়ে এটিকে রাজনীতিকরণ করলো কারা, কেন, কি মনে হয়? ধন্যবাদ। প্রথমেই হচ্ছে যে গতকালকের ঘটনা, যে সকল বাচ্চারা মারা গেছেন, শহীদ হয়েছেন, ইনক্লুডিং পাইলট যিনি শহীদ হয়েছেন, সবার রুহে মাগফিরাত কামনা করছি। যে ফ্যামিলিগুলো, ভিকটিম ফ্যামিলির প্রতি আমাদের গভীর সমবেদনা। গত বছর এই সময়টাতেও কিন্তু শত শত শিশু মারা গেছে গণহত্যায়। অতএব এটাও একটা ঘটনা, গুরুত্বপূর্ণ, কোনো সন্দেহ নাই। কিন্তু ব্যাপারটা আলোচনাতে যেন এরকম না আসে যে বাংলাদেশে এরকম ঘটনা কখনো ঘটে নাই, অতএব শোকের মাত্রা এক জায়গাতে বেশি হবে, আরেক জায়গাতে কম হবে। এই বাস্তবতায় অ্যাটলিস্ট আমি বিশ্বাস করি না আর কি। প্রত্যেকটা মৃত্যু দুঃখজনক। একইভাবে জাতিসংঘের রিপোর্টে আসছে প্রায় 13 থেকে 16% পর্যন্ত গণহত্যার শিকার যারা ছিলেন তারা শিশু ছিলেন। তো সেই জায়গাতে আপনার মনে থাকার কথা, নারায়ণগঞ্জে একটা জুতার ফ্যাক্টরিতে আগুন লেগে আপনার 56 অথবা 57 জন শিশু, মানে অল্প বয়সী 17-18 বছরের বাচ্চারা মারা গেছে। এবং সেখানে একটা হৃদয় বিদারক ঘটনা আমার মনে আছে। জুতোর ভিতরে একজন তার নাম লিখে দিয়ে তার জুতাটা নিচে ফেলে দিয়েছিল, যেন পরিবার শনাক্ত করতে পারে যে তার সেইখানে ছিল, পুড়ে মারা গেছে আর কি। বেলি রোডের ঘটনাতে বাচ্চারা মারা গেছে। তো এই জন্য হচ্ছে প্রত্যেকটা মৃত্যু দুঃখজনক। প্রত্যেকটা নাগরিকের রক্তের দাম একই রকম, সমান, এবং একইভাবে এটাকে মূল্যায়ন করতে হবে। এটা নিয়ে প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের এই বিমান দুর্ঘটনার ঘটনা কিন্তু নতুন না। প্রতি 1-2 বছর পরপরই দেখতে পাচ্ছি যে এটা বিমান ওখানে আশ্রে পড়ছে, ওখানে আশ্রে পড়ছে, এবং এটা আমাদের কমার্শিয়াল ফ্লাইটগুলোও পড়ছে, মিলিটারি ফ্লাইটগুলো এখানে পড়ছে। এবং আমাদের অনেক পাইলট শহীদ হয়েছেন গত কয়েক বছরে। এবং দেখবেন যে একটা বড় কারণ যেটা আসে, 1960-70 মডেলের চায়না থেকে আনা, রাশিয়া থেকে আনা বিভিন্ন মানে গ্রাউন্ডেড, ডিকমিশনড বিমানগুলো পর্যন্ত এখনও চালানো হচ্ছে, যেগুলো যাদের কাছ থেকে কেনা হয়েছিল তখনও তারা অলরেডি ওগুলো মানে ডিকমিশন করে ফেলেছে। তারা ওইটা আর অপারেশনের ছিল না। তাদের যেই সেফটি মেকানিজম আছে, তাদের যে পার্টস আছে, এগুলো যন্ত্রাংশ এখন আর পাওয়া যায় না, মেরামতের ঝামেলা আছে। এবং এই যে ফ্লাইটটা ধ্বংস হলো, ক্র্যাশ করলো, এইটা 2013 সালে মোটামুটি সবাই যারা ব্যবহার করতো, ভারত সর্বশেষ, তারাও গ্রাউন্ডেড করে দিয়েছে। এবং একই ধরনের MiG-21 এবং F-7 দুইটা মিলায়া ভারতে 400-র উপরে ক্র্যাশ হয়েছে। এবং বলিউডের একটা বিখ্যাত সিনেমা আছে, নামটা ভুলে গেছি, যে এই প্লেন ক্র্যাশ নিয়ে পাইলটদের জীবন দিয়ে একটা মুভি বানানো হয়েছিল, যে আর কতদিন এই ক্র্যাশ করা বিমান দিয়ে আমাদেরকে যুদ্ধ করতে হবে আর কি। তো সেই বাস্তবতায় 2013 সালে একটা গ্রাউন্ডেড বিমান আমরা কেন কিনলাম? কত হাজার কোটি টাকা লুটপাট হয়েছে এখানে। বিমান বাহিনীর অফিসাররা, প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে
আমাদের শেখ হাসিনার দপ্তর, সবাই এটার সাথে এই প্রসেসের সাথে জড়িত। এবং এটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে, আমাদের আর্মামেন্ট হিস্টোরিক্যালি চায়না থেকে বেশি কেনা হয়। তো চায়না থেকে বেশি কেনা হয় বলে সার্টেনলি হাসিনার যে পড়শি আছে বস, দিল্লি একটু নাখোশ। তো হাসিনা যেটা করে, যে লুটপাট তন্ত্রের রাজনীতিটা দিয়ে যেটা করেছে, সে দুই পক্ষকে বুঝ দিয়েছে। চায়না থেকে একটা এক্সপায়ার্ড বিমান কিনেছে, তো চায়নার কিছু আয় রুজি হয়েছে, তো চায়না খুশি আছে যে না, আমি তো কিছু পচা মাল হইলেও বেচতে পারছি। ভারতকে বুঝ দিচ্ছে এমন পচা জিনিস কিনছি যেটা কোনোদিন আকাশে উড়বে না, এটা তোমার সীমানা পর্যন্ত যাইতে পারবে না, তোমার কোনো ক্ষতি হবে না। তাহলে সে দুই পক্ষরে বুঝ দিচ্ছে। মাঝখান দিয়ে কি হইলো, আমার কয়েক ডজন পাইলট শহীদ হইল, কয়েকটা বিমান ধ্বংস হয়েছে, আমার জনগণের ভিতরে আমার এয়ারফোর্সের ক্যাপাসিটি নিয়ে আমাদের কনফিডেন্স ক্রাইসিস আছে, যে এই ধরনের একটা ইনকম্পিটেন্ট ফোর্স, যেই তার মেশিনারি ঠিকমতো অপারেট করতে জানে না, অথবা কোনটা কিনতে হবে, অথবা কেনার সামর্থ্য থাকার পরেও করাপশনের কারণে টোটাল সিনিয়র ম্যানেজমেন্ট বছরের পর বছর ধরে এই পচা জিনিসগুলো কেনে। এই যে কনফিডেন্স ক্রাইসিস, এই বিমান বাহিনী দিয়ে আমি কি করিব? এই বিমান বাহিনী তো আমার দরকার নাই, তো এই বিমান বাহিনীর কোনো কাজে লাগতেছে না। তো প্রশ্নবিদ্ধ বিমান আপনার এই যে দেখেন বার্মায় কদিন পর পর আমাদের হিল ট্রাক্সে আপনার মিসাইল এসে পড়তেছে, ওর বোমা এসে পড়তেছে। তো আমার এটা ডিল করবার মতো ক্যাপাসিটি তো আমার নাই। তাহলে এই ফোর্স আমি হাজার হাজার কোটি টাকা দিয়ে কেন পালি? রাষ্ট্র ফোর্সগুলোকে পানে কেন, সভরেন ফোর্স কেন থাকে? যে ইন এ নিড, ইন এ টাইম অফ ক্রাইসিস দে উড বি এবল টু ডিফেন্ড আস। এই ধরনের পচা গ্রাউন্ডেড ডিকমিশন বিমান যেখানে পাইলট শহীদ হয়, সে আমাকে কি ডিফেন্ড করবে? সে তার নাগরিকদের জীবন বিপদাপন্ন করে ফেলেছে। তো সেই বাস্তবতায় এই টোটাল বিষয় নিয়ে দুইটা ইনভেস্টিগেশন হওয়া দরকার। একটা হচ্ছে বিমান বাহিনীর লেড ইনভেস্টিগেশন হওয়া দরকার, টোটাল এবং করাপশন প্রসেস হওয়া দরকার। দ্বিতীয়ত হচ্ছে একটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন লেড একটা ইনভেস্টিগেশন হওয়া দরকার, যেটা দুদককে এখানে ইনভলভ করতে হবে। বিমান বাহিনীর প্রধানরা 12-13 সাল থেকে যারা যারা এই শেখ হাসিনার লুটপাট তন্ত্রের সাথে জড়িত ছিলেন, তাদের সবাইকে পাবলিক হিয়ারিংয়ের জন্য আনতে হবে। কেন এরকম একটা পচা জিনিস কিনতে হইল? আমাদের মতো সিভিলিয়ান লোকরা জানে যে এটা একটা গ্রাউন্ডেড জিনিস, এই মাল যারা বেচে তারাও ব্যবহার করে না। সেই পচা মাল ট্যাক্স পেয়ারদের টাকা দিয়ে কেন কেনা হয়েছে, এটা পাবলিক হিয়ারিংয়ে শুনতে হবে আমাদেরকে, প্রত্যেক বিমান বাহিনীর প্রধানকে তখন থেকে শুরু করে এনে। সেটিকে ইস্যু করে আজকে বিকেলে যে ঘটনাটি ঘটল, রাজনীতিকরণে ঢুকে গেল, সেটি আমরা দেখলাম। উপদেষ্টারা অবরুদ্ধ হলো, 9 ঘন্টা দুজন উপদেষ্টা আটকা ছিল, সচিবালয় অবরুদ্ধ করা হলো, সচিবের মধ্যে ঢুকে গেল শিক্ষার্থীরা, এটাকে ইস্যু করে নানান দাবিতে। এটি কি রাজনীতির কোনো? ইংল্যান্ডে কোবরা নামে একটা টিম আছে, ইমার্জেন্সি রেসপন্স টিম আছে। সিরিয়াস ন্যাশনাল ক্রাইসিসে প্রাইম মিনিস্টারের নেতৃত্বে বিরোধী দলের নেতারাও এই টিমের সদস্য। এখানে ডিফেন্স ফোর্সের মেম্বার আছে, 3 বাহিনী প্রধান, আপনার পুলিশ, এলিট ফোর্স, গোয়েন্দা সংস্থার প্রধান, সবাই থাকে। এই টিমটা এই ধরনের একটা সিরিয়াস রেসপন্স করে এই ধরনের সিচুয়েশনে। এর বাইরে হইলো সিভিলিয়ান রেসপন্স টিম আছে। যে কোনো একটা ধরেন একটা বিল্ডিং ধসে পড়লো, এই ধসে পড়া বিল্ডিংটাতে কেন্দ্র করে অনেকগুলো ক্রাইসিস তৈরি হয়। কে মারা যাচ্ছে, যারা বেঁচে আছেন তারা স্বজনদেরকে খুঁজে পাবেন কিভাবে, কার সাথে যোগাযোগ করব, কোথায় আসব, কোন হাসপাতালে যাব, রক্ত লাগবে কিনা, চিকিৎসা লাগবে কিনা, এটা হাবিজাবি। বাংলাদেশে দেখবেন যে টোটাল ক্রাইসিস ম্যানেজমেন্টের রাষ্ট্রের কোনো বন্দোবস্ত নাই, অ্যাবসলিউটলি। এক জায়গাতে আগুন লাগছে দেখবেন, এত জনগণ ফায়ার ব্রিগেডের গাড়িটা পর্যন্ত ঢুকতে পারতেছে না। তাহলে আপনি এখানে রেসপন্স কীভাবে করবেন? উৎসুক জনতা আছে। আমি ফেসবুকে দেখলাম যে প্রথম আলো সাংবাদিক সেলিম জাহিদ ভাই বাচ্চাকে খুঁজে পাচ্ছে না, কার সাথে যোগাযোগ করবে, সে স্ট্যাটাস দিয়ে বসে আছে। তাহলে যে একটা হেল্পলাইন করতে হবে, একটা ক্রাইসিস রেসপন্স টিম করতে হবে, এটার কি ডাক্তারি সার্ভিস লাগবে? যে মারা গেছে তাকে তো আপনি বার্ন ইউনিটে পাঠাবেন, যে বেঁচে আছে সেও তো সেন্সলেস হয়ে যাচ্ছে, হার্ট অ্যাটাক করতেছে, তাকে তো ট্রমা সেন্টারে নিতে হবে, তাকে আপনার তো একটা মেডিকেল প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে। আমি কার সাথে যোগাযোগ করব, কোন মানে সেক্টরের লোক দরকার হেল্প করার জন্য? আমার টোটাল ক্রাইসিস নাই। এরপরে দেখেন যে অবরুদ্ধ ঘটনাটা যেটা জিজ্ঞেস করা হচ্ছে, এটার মানে হচ্ছে এরকম একটা সিচুয়েশন পেন্ডিং। প্রশ্ন হচ্ছে যে মাইলস্টোনের ছেলেমেয়েরা এখনও শোক কাটায় উঠতে পারে নাই, তারা 6 দফা দাবি চিন্তা করে দেওয়ার মতো মাইন্ডসেটে আসলো কোত্থেকে? এটা আমার কাছে খুবই অবাক লেগেছে যে তারা তো এখনও ধ্বংস দেখতে পাচ্ছে, তাদের বন্ধুবান্ধবের খবর নিচ্ছে, কে মারা গেছে, কে জীবিত আছে, কে আহত হচ্ছে। এখানে অবরুদ্ধ করতে হবে, এখানে উপদেষ্টারা আসতেছে, এদেরকে 6 দফা দাবি দিতে হবে। এইটার জন্য যতটুকু সেন্সিবল শান্তিপূর্ণ মাইন্ডসেট দরকার,
যারা এখানে অবরুদ্ধ করেছে এটা তাদের থাকার কথা না। আচ্ছা, এখানে থার্ড পার্টির এখানে ইন্টারভেনশন আছে। এইটার সাথে যদি সচিবালয়ে মিলায়া পড়েন এবং ছাত্রলীগ আওয়ামী লীগের যারা ধরা পড়ছে এবং ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই ঘটনাটাকে পলিটিসাইজ করা, কেওয়াস লাগানো, ঝামেলা পাকানো, শিক্ষা প্রতিষ্ঠান রেজিগনেশন চাইতে হবে কেন, সচিবালয়ে স্টর্ম আউট করতে হবে কেন, মানে স্টর্ম আউট করলে ওখানে কি লাশ ফেরত আসবে, বার্ন ইউনিটের রোগীরা সুস্থ হয়ে যাবে? তাহলে মিরপুরের খেলা বন্ধ করার দাবি উঠলো না কেন? ওখানে লোক গেল না কেন যে ভাই এত আনন্দ উল্লাস করা যাবে না, এগুলো বন্ধ করেন, বাংলাদেশে এখন শোক চলতেছে, পরীক্ষা নিয়ে এত সংকট। তাহলে প্রশ্ন হচ্ছে বিষয়টাকে পলিটিক্যালি অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র আকারে হ্যান্ডেল করে নাই প্রফেশনালি, এবং এর পিছনে যে একটা আওয়ামী গ্যাং কাজ করতেছে এটা খুব প্রচ্ছন্ন হয়ে পরিষ্কার। একদমই। জি, আমরা একটু যেতে চাই আক্তার মাহমুদ। আক্তার ব্যক্তি জানতে চাচ্ছিলাম, অনেকগুলো কথা আমরা শুনলাম ফুটবলের কাছ থেকে, একটু জানতে চাই এই যে বিমানবন্দরের আশপাশের যেভাবে নগরায়ণ হবার কথা, মানে সেটাতে কি কোনো সংকট আছে? এই যে দুর্ঘটনাটি হলো, এটা কি এড়ানো যেত নাকি নিছক দুর্ঘটনা? কোনো আগে থেকে পরিকল্পনা থাকলে এই নগরায়ণ নিয়ে বিমানবন্দরের আশপাশে বা এই যে রানওয়ের আশপাশে? ধন্যবাদ আপনাকে। প্রথমত আমি এই মাইলস্টোনের ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা মৃত্যুবরণ করেছেন, প্রত্যেকের জন্য শোক প্রকাশ করছি। বিষয়টি হচ্ছে যে ঢাকা শহর যেভাবে বড় হয়েছে, খুবই মানে দ্রুত বর্ধনশীল একটা নগরী কিন্তু ঢাকা। আজকে মানে কয়েক দশক আগে যে ঢাকা শহরের যে পরিধি আর আজকের যে পরিধি, এটার মধ্যে আকাশ পাতাল তফাৎ। এটা আপনারা বুঝতেই পারছেন। ঢাকা শহর এখন উত্তরে চন্দ্রা কালিয়াকৈর পর্যন্ত চলে গেছে এবং এদিকে চট্টগ্রামের কাঁচপুর ব্রিজ পর্যন্ত চলে গেছে। তো এইরকম একটি দ্রুত বর্ধনশীল একটি নগরীতে আপনার এয়ারপোর্টগুলো, যেটি হয়তো কোনো এক সময় শহরের বাইরে ছিল, সেগুলো এখন একদমই শহরের ভিতরে। এখন আজকে সারাদিনে যে প্রশ্নটা ঘুরে ফিরে আসছে সেটা হচ্ছে যে প্রশিক্ষণ বিমানগুলো ঢাকা শহরের মতো এরকম জনবহুল একটি শহরে উড়বে কিনা, এখানে প্রশিক্ষণ গ্রহণ করবে কিনা। এখানে আমার মনে হয় একটা খুব ভালো এক্সাম্পল সেট করা আছে, সেটা হচ্ছে যে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বিখ্যাত কয়েকটা শহর, যেখানে ফ্লোরিডা, অ্যারিজোনার মতো শহরগুলোর কথা বলা হয়ে থাকে, সেখানে এই মানে প্রশিক্ষণের জন্য যে বিমানবন্দরগুলো বা বিমানের এয়ারবেসগুলো তৈরি করা আছে, সেগুলো কিন্তু শহর থেকে অনেক বাইরে এবং খুবই নিরাপদ একটা জায়গায়। সেখানে অনেকগুলো ক্রাইটেরিয়া, মানে আমি এই বিষয়ে বিশেষজ্ঞ নই, যদিও আমি নগর পরিকল্পনার ছাত্র। নগরের ভিতরে কিন্তু এই ধরনের প্রশিক্ষণের জন্য বিমানের বেস নিশ্চয় করা হয়। সেখানে আপনাদের যে নগরায়ণ পরিকল্পনা, সেইখানে কি এরকম? অবশ্যই আছে। সেখানে আপনি ধরেন 1995-এ যখন স্ট্রাকচার প্ল্যানটা করা হলো, সেই স্ট্রাকচার প্ল্যানে কিন্তু এই আলোচনাটা খুব তীব্রভাবে এসেছিল। অনেকগুলো ওয়ার্কশপে বিভিন্ন জায়গায় এটা আলোচনা হয়েছে এবং সেখানে কিন্তু এই কথাটা বারে বারে বলা হয়েছিল যে যতগুলো মিলিটারি স্থাপনা আছে ক্যান্টনমেন্ট সহ, এই ক্যান্টনমেন্ট সহ এগুলো এখন বর্তমানে এই ঢাকা শহরের ভিতরে আর থাকা উচিত নয়, এগুলো অন্য কোথাও সরে যাওয়া উচিত। গতকালও আমি দেখলাম যে আপনাদের এই চ্যানেলের একটা আলোচনার মধ্যে এই কথাটা এসছে, বাংলাদেশের নৌবাহিনীর সদর দপ্তর এই ঢাকা শহরে, এরকম অনেক অধিদপ্তর, দপ্তর এবং হেডকোয়ার্টারগুলো আছে যেগুলো ঢাকা শহরের সাথে কোনোভাবেই কানেক্টেড না। অন্যান্য দেশে এরকম নাই? হ্যাঁ, অন্যান্য দেশের মানে যেগুলো যার সাথে খুব কানেক্টেড তারা সেখানে চলে যাবে। নদী বন্দরের নৌভবন, পানি ভবন, এগুলো নিশ্চয়ই ঢাকা শহরে থাকার কথা না। এটা প্রাসঙ্গিকভাবে বলছি যে এই আলাপটা 1995 থেকে, যে এই ক্যান্টনমেন্টগুলোকে এখান থেকে সরে যাওয়া। আপনার মনে থাকবে যখন মেট্রো রেল তৈরি হয়, তার ডিজাইনও কিন্তু পরিবর্তন হয়েছিল। এটা বিজয় সরণি দিয়ে যাওয়ার কথা ছিল। সেই সময় সেখানকার যে এয়ারপোর্টটা, পুরাতন বিমানবন্দর, সেটার কথা বলে এটাকে সরিয়ে নেওয়া হলো ফার্মগেট দিয়ে, এবং যেই কারণে এটা সংসদ ভবনের ভেতর দিয়ে গেল। তো এই আলোচনাটা তখনও কিন্তু হয়েছিল এবং এটা নিয়ে অনেকবার মিটিংও হয়েছিল। এখান থেকে এই এয়ারপোর্টটাকেও সেই সময় সরানো যায়নি, অথবা তারা বরং বাধ্য করেছে যে লাইনটা যেন সরে যায়। আপনার আরেকটা জিনিস মনে থাকবে যে বুয়েটের নেতৃত্বে একবার একটা কথা উঠেছিল, যদি এখান থেকে পুরাতন বিমানবন্দরটা সরে যায়, সেই ক্ষেত্রে এই জায়গাটার বেস্ট ইউটিলাইজেশনটা কী হতে পারে। তো সেই ক্ষেত্রে মানে সকল এক্সপার্টরা বলেছিলেন যে এই জায়গাটা একটা পাবলিক স্পেস হতে পারে, এবং সেই পাবলিক স্পেসের জন্য ডিজাইনও করা হলো। 84টা ডিজাইন সেখানে জমা পড়লো।
তো ঢাকা শহরের জন্য আপনি এই মুহূর্তে এই ধরনের প্রশিক্ষণ বিমান এটা চালানো আমার কাছে একেবারেই মনে হয় এটা যুক্তিযুক্ত জি নয়। রাশিদুল হাসান ভাই, আপনি এভিয়েশন নিয়ে দীর্ঘদিন কাজ করছেন, আমরা যতদূর জানি এই বিমান টিমান কীভাবে চলে না চলে প্রশিক্ষণ আপনি দীর্ঘদিন ধরে ছিলেন। যেটি ফুয়াদ ভাই বলছিল, আমরাও সেই তথ্যটি আমাদের কাছে আছে যে 2013 সালে চীন আনুষ্ঠানিকভাবে যে যুদ্ধ বিমানটি প্রশিক্ষণে গিয়ে বিধ্বস্ত হলো এটি উৎপাদন বন্ধ করেছে এবং তাদের বহর থেকেও সরিয়ে দেওয়া হচ্ছে। আর সেই বিমানটি বাংলাদেশে প্রশিক্ষণের জন্য ব্যবহার করছে এবং এটি আইএসপিআর বলেছে এটি ছিল একটি যুদ্ধ বিমান, প্রশিক্ষণ কাজে ব্যবহার হচ্ছিল এবং এটি কেনা বেচার ক্ষেত্রেও কিছু কথা বলছিল ফুয়াদ ভাই। আমাদের যে পতিত সরকার তাদের এখানে নানান পয়সাপাতির ব্যাপার ছিল। আপনারা তো কাজবাজ করছেন এই নিয়ে দীর্ঘদিন, তখনও ছিলেন সেই 12-13 সালেও এই সেক্টরেই, কি হয়েছে আসলে? ধন্যবাদ। প্রথমেই আসলে যিনি পাইলট মারা গিয়েছেন এবং যারা ছোট ছোট বাচ্চা মারা গিয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে আমি শুরু করছি। দেখেন, এই আলোচনাটায় আমি কয়েকটা বিষয়, বিশেষ করে 5টা ইস্যু আমি আলোচনা করতে চাই। সেটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে এই ধরনের ঘটনা আমরা গত 2 দশকে অ্যাটলিস্ট আপনার 15 জন পাইলট সহ 15 জন মারা গিয়েছে। সর্বশেষ আমরা জানি 2009 মে 2024 কর্ণফুলী নদীতে একটা জেট ফাইটার স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ উনি মারা গিয়েছিলেন। তো একজন বেঁচে ছিলেন সম্ভবত। তো এরকমের ঘটনা ঘটেছে আগে, কিন্তু প্রশ্নটা হলো যে 1 নম্বর প্রশ্ন, তো এরকমের ঘটনা আগে ঘটেছে, বাট এরকমের ফ্যাটাল অ্যাক্সিডেন্ট আগে হয়নি। 2 নম্বর হচ্ছে বিমানবন্দর ঘিরে যেটি স্যার বলছিলেন যে অপরিকল্পিত নগরায়ন। আর একটা বিষয় হচ্ছে, যারা বিশেষজ্ঞ সিভিল এবং মিলিটারি যারা এভিয়েশন বিশেষজ্ঞ তারা বলছেন যে ঘনবসতিপূর্ণ এলাকা এই ঢাকায় আপনার জেট ফাইটারের প্রশিক্ষণ আপনি দিবেন কিনা। এই রানওয়েতে, ঢাকা এয়ারপোর্টে হচ্ছে আপনার সিঙ্গেল রানওয়ে, এই রানওয়ে দিয়ে আপনার কমার্শিয়াল ফ্লাইট চলে, এই রানওয়ের পাশে হচ্ছে এয়ারবেস, এই এয়ারবেস থেকে আপনার জেট ফাইটার চলে এবং এই জেট ফাইটারের প্রশিক্ষণ বিমান চলে। তো এইগুলো চলবে কিনা এই একটা প্রশ্ন, যেটা অলরেডি থার্ড টার্মিনাল শুরু হলে সেগুলো এখান থেকে চলবে। এক্স্যাক্টলি, থার্ড টার্মিনাল চলার মানে চলবে, এই খবরে বিদেশের বিভিন্ন এয়ারলাইন্স আমাদের এখানে অপারেশনের জন্য তারা অ্যাপ্লাই করেছে আমাদের সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশের কাছে। সো আমাদের এখনকার যে 130 থেকে 135টা যে প্রতিদিন ফ্লাইট চলে, সেই ফ্লাইট আরও নিঃসন্দেহে বাড়বে। আচ্ছা, তো যে কথা আমি আসছিলাম যে আপনার আগে ঘটেছে এই ঘটনা, তারপরে ঢাকা একটি এই যে অপরিকল্পিত নগরায়ন রানওয়ের পাশে, তারপর হচ্ছে আপনার যে এই সিঙ্গেল রানওয়েতে আপনার যে জেট ফাইটারের প্রশিক্ষণ এবং কমার্শিয়াল ফ্লাইট একসাথে চলবে কিনা। 4 নম্বর যেটা বলতে চাই যে এই যে পাইলট সহ 31টা যে মূল্যবান প্রাণ মারা গেল, এইটা কি আমরা অ্যাভয়েড করা যেত কিনা। 5 নম্বরে আমি যেটা উল্লেখ করতে চাই যে এই ঘটনার পর সংশ্লিষ্ট যারা তাদের টনক নড়বে কিনা। তো শুরুর প্রসঙ্গটা আমি কিছুটা বললাম আপনাদের, যে ধরনের ঘটনায় 15 জন পাইলট সহ এর আগে মারা গিয়েছেন। তো এরপরে যেটি আসা চাই যে অপরিকল্পিত নগরায়ন এবং আমাদের এই যে একই সিঙ্গেল রানওয়েতে আপনার কমার্শিয়াল ফ্লাইট এবং জেট ফাইটারের প্রশিক্ষণ আপনি দিবেন কিনা। তো আমি এই আজকে গতকালকে একটা নিউজ করেছিলাম, বিভিন্ন এক্সপার্ট যারা সিভিল এবং মিলিটারি এক্সপার্ট তারা আমাকে বলেছেন, তারা অনেক দিন ধরেই বলছেন যে এই রানওয়ে দিয়ে যেন জেট ফাইটারের প্রশিক্ষণ না চালানো হয়। তারা আরেকটু বাড়িয়ে বলেছেন যে এয়ার বেসটাই যেন সরিয়ে দেওয়া যায়। এটা নিয়ে অনেক বিতর্ক আছে। আমি আমি একটা ছোট প্রশ্নের মধ্যেই, এখন এই যে আমাদের যে বিমানবন্দর, এখানে কি রানওয়ে আরেকটি বাড়ানোর কোনো সুযোগ আছে আশপাশ দিয়ে জায়গা বাড়িয়ে? এক্স্যাক্টলি, আপনি যেটা বলেছেন যে এই যে বিশেষজ্ঞরা যারা বলছেন, আমরা যারা এভিয়েশন রিপোর্টিং করি তারা অনেক দিন ধরেই লিখে আসছি যে আমাদের এই পৃথিবীর কোথাও বিভিন্ন এই ধরনের বড় সিটিতে যে রানওয়ে এয়ারপোর্ট, সেগুলো প্রত্যেকটিতেই আপনার ডাবল, তারপরে 3টা রানওয়ে, 2টা রানওয়ে, আমাদের শুধু সিঙ্গেল রানওয়ে। তো যেটা আমাদের রানওয়ে আর একটা করা যাচ্ছে না এই যে আপনার এই এয়ারবেজের কারণে, সেটা হচ্ছে যারা এভিয়েশন বিশেষজ্ঞ তারা বলছেন যে আমাদের এটা আর একটা ইজিলি করা যায় রানওয়ে। সো আমরা এই এয়ারবেজের কারণে আমরা একটা রানওয়ে করতে পারছি না। তো যেটা আমি বলছিলাম যে এই যে কোনো বিকল্প নাই, মানে
বাংলাদেশের না, ট্রেনিং জায়গা নাই গ্রাউন্ড তো। আর দেশের ভিতরে আর হ্যাঁ, কোনো ট্রেনিং অবশ্যই গ্রাউন্ড আছে। নাই আমাদের। হ্যাঁ, অবশ্যই আছে। এটাই আমি বলছিলাম যে যেটা আমি এই ফ্যাটাল অ্যাক্সিডেন্টটা অ্যাভয়েড করা যেত কিনা, নিঃসন্দেহে করা যেত। আমি যদি এই জেট ফাইটারের প্রশিক্ষণটা যদি চট্টগ্রামে করতাম, যশোরে করতাম, তো মানে আল্লাহ না করুক যদি একটা লালমনিরহাট- পদ্মা নদীর পাড়ে গিয়েও তো করা হ্যাঁ, যায়। পদ্মা নদী- লালমনিরহাটে আমাদের এশিয়ার সবচেয়ে বড় রানওয়ে এবং এয়ারপোর্ট রয়ে গেছে না ব্রিটিশ আমলে? আমাদের সৈয়দপুরে একটা আছে সৈয়দপুরে যেটা রানওয়ে। আছে। তো যদি আমি এটা ঢাকা থেকে না উড়িয়ে যদি অন্য কোনো এয়ারবেস থেকে করতাম, অন্য কোনো রানওয়ে থেকে করতাম, তাহলে যদি এরকমের অ্যাক্সিডেন্ট হতোই, তাহলে হয়তো ঘনবসতিপূর্ণ জায়গায় না পড়ে না, আমরা এটা যদি চট্টগ্রামে দেখলাম ওরা গিয়ে কর্ণফুলীতে নামিয়ে দিল। কর্ণফুলী নদীতে পড়ে এর মানে অনেকগুলো এক্সাম্পল আছে যে এর আগে যতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে বেশিরভাগই আপনার আচ্ছা, কিন্তু এটি বিরান ঢাকায় ভূমিকা কেন পড়েছে। হয়? ঢাকায় হয় কেন এই প্রশিক্ষণগুলো? ঢাকায় কেন হয় এটা আসলে যারা বিমান বাহিনীর যারা তারা না, আরো- তারা তো জানে, আমি আপনার কাছে বলতে জানতে চাই, পারবেন। আপনিও জানেন, আপনি সেটা নিয়ে কাজ করেন, মানে কোনো বিশেষ সুবিধা আছে না? আছে না কিনা? না না এরকমের তো কোনো বিশেষ সুবিধা যে এখানে এই রানওয়ে দিয়ে যে ওরা যায়, অন্য রানওয়ে দিয়ে যে আপনার জেট ফাইটারের প্রশিক্ষণ যে চালানো যায় না, ইটস নট লাইক দ্যাট। মানে তাহলে ঢাকায় প্রশিক্ষণগুলো কেন হয়? এটি ঢাকায় প্রশিক্ষণ আসলে মানে এটা এমন কিনা যারা না, পাইলট তারা যেতে চায় না ঢাকার বাইরে, বা অন্য কোনো ইস্যু আছে কিনা? বাংলাদেশে নানান ইস্যু থাকে, এমন কোনো বিষয় থাকে? আমার জানা মতে যে এরকমের কোনো এই রানওয়ের যে বিশেষ সুবিধা আছে এবং এই ফাইটার প্লেন উড্ডয়নের জন্য প্রশিক্ষণের জন্য যে বাংলাদেশে আর কোনো যে রানওয়ে নাই, এটা না। এটা সহজেই আপনার অন্য যে কোনো জায়গায় যাওয়া যেত। আমি একটা পয়েন্ট শুধু বলতে চাই যে আপনার এই যে ফ্লাইট পাথটা ছিল, যে মানে অবতরণের যে পথ, এই পথেই ছিল হচ্ছে মাইলস্টোন কলেজটা। তো আমরা যেটা জানি যে রানওয়ের আশেপাশে এই ধরনের কোনো স্থাপনা করা যায় না, কিন্তু আমাদের বাংলাদেশে আসলে মানে কোনো জিনিস ঘটনার পরে, এই ধরনের বড় ধরনের দুর্ঘটনা ঘটার পরে আমরা কান্নাকাটি করি, তারপরে এগুলো নিয়ে আলোচনা হয়। মানে এখন যে রানওয়ের পাশে যে স্থাপনাগুলো আছে, বড় বড় বিল্ডিংগুলো, এগুলো নিয়ে হয়তো আলোচনা হবে কিছুদিন, তারপরে নতুন আমরা issue সব আসবে ভুলে আবার। যাব। তো এই ফ্লাইট পাতে যদি আপনার মাইলস্টোন কলেজটা না থাকতো, তাহলে নিশ্চয়ই এতগুলো মূল্যবান প্রাণ আমরা হারাতাম না। একদম একদম। ফজল, একটু জানতে চাই, ছোট্ট করে জানবো, এই যে নানান কথা যা শুনলাম আমরা রাশিদ ভাইয়ের কাছে কিংবা আক্তার ভাইয়ের কাছে, তাতে এই কাজগুলো যারা এই এভিয়েশন সংশ্লিষ্ট কিংবা বিমানগুলো যে বাহিনীর, মানে তাদের সংশ্লিষ্ট ব্যাপার, আমি যতদূর শুনলাম, আপনি প্রথমে যা তেমনটি বলছিলেন, কিন্তু এই বিমান দুর্ঘটনা হওয়ার পরে এই শিক্ষার্থীরা বা আমরা যারা দেশের সুশীল সমাজ বলি বা সামাজিক যোগাযোগের মাধ্যমে, সবার তীর গিয়ে পড়লো অন্তর্বর্তী সরকারের দিকে। এটি কেন হলো? আমি সেহেতু জানু ফেরত দর্শক, তার আগে ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর, কথা বলছিলাম সমসাময়িক বিষয় নিয়ে। আমরা ছিলাম ফুয়াদ ভাই, আপনার কাছে জানতে ছিলাম যে যেটি হলো মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হবার ঘটনা, এরপর সেটি কেন হলো, কি হলো, দুজন বিশেষজ্ঞ বলছিলেন তারা এই সেক্টর নিয়ে কাজ করেন, নগরায়ন কিংবা এভিয়েশন নিয়ে। সেখানে আমরা যেটি বুঝলাম যে এই দোষগুলো হয় এভিয়েশন কিংবা স্কুল কর্তৃপক্ষ, তারা কেন এটি করলো, কিংবা রাজুক হতে পারে, কেন পারমিশন দিল এমন ভবন করবার জন্য, কিংবা বিমানের মালিক যারা এই বিমান যারা প্রশিক্ষণ দেয় তারা হতে পারে। কিন্তু আমরা দেখলাম এই ঘটনা ঘটবার পর আজকে দুজন উপদেষ্টাকে অবরুদ্ধ করা হলো, সচিবালয়ে অবরুদ্ধ করা হলো, নানান গুজব রাত থেকে চলছিল যে শিক্ষার্থীদের, কত শিক্ষার্থী মানে মারা গেল, নিখোঁজ, কেন প্রকাশ করছে না, মানে একটি পুরো দেশকে ট্রমাটাইজড করে ফেলা হলো এবং সেখানে সংঘর্ষ হলো আমরা দেখলাম আজকে। মানে এই ঘটনা কিন্তু মানে এটি কেমন হলো? একটি শোকের বিষয় নিয়ে, মানে এটা হচ্ছে যে দিল্লি এবং আওয়ামী লীগের পলিটিক্যাল ডিসকোর্সের একটা অংশ আর কি। এই পুরো গ্র্যান্ড ন্যারেটিভটা যদি কারো কাছে পরিষ্কার থাকে, তাহলে বোঝা যাবে যে আসলে মানে ফার্স্ট ফ্ল্যাগ অপারেশন আছে, ইন্টেলিজেন্স ওয়ার্ল্ডে বলে আর কি, যে আপনি বল মারবেন একদিকে, লাশ পড়বে আর একদিকে আর কি। তো এখন হচ্ছে এই পুরো ঘটনাটার জন্য দায় নেওয়ার কোশ্চেন যদি আসে, দায়টা আসলে কে নেবে? ওভারঅল যে কোনো ঘটনার ক্রেডিট এবং দায় দুটোই হচ্ছে গভর্নমেন্ট অফ দ্য টাইম। যখন যেই সরকার দেশ শাসন করবেন, তখন সেই সরকারকে দায়িত্ব নিতে হবে। কিন্তু আমাদের এস্টাবলিশমেন্ট হচ্ছে ইউজুয়ালি কেউ দায় নেয়ার জায়গাতে নাই, মানে কেউ বলছে না যে কার কোন ফল্টের জায়গা আছে। বাট আমি তো এই ক্রাশে স্কোয়ারলি বিমান বাহিনীর ফল্ট দেখি। স্কোয়ারলি বিমান বাহিনীর চিফকে ডিসমিস করা দরকার ছিল গত রাতে, অথবা গতকালকে দুপুরে ডিসমিস করা দরকার ছিল। শুধু ডিসমিস না, এই ধরনের পাইলটিং যারা করে, ওটা আলাদা ইউনিট আছে, যে বিমান বাহিনীর ভিতরে কোন টিমটা কে পাইলট হচ্ছে, কে কোন বিমান করবে, এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং সার্টিফাই করতে হয়। এই দুই এক্সপার্ট দুই পাশে বসে আছেন,
যে বিমানে ওঠার আগে প্রত্যেকটা বিমান থেকে এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারকে একটা সার্টিফিকেশন নোট দিতে হয়, কে সার্টিফিকেশন করেছে, পাইলটের ফিজিক্যাল, মেন্টাল, সাইকিয়াট্রিক হেলথ টেস্ট করতে হয়, লট অফ থিংস ইনভলভ। এটা একটা ইউনিট আছে, এই ইউনিট চিফকে ডিসমিস করা দরকার, ইমিডিয়েটলি জিজ্ঞাসা করা দরকার কারা কারা এটার সাথে জড়িত। ডিসমিস তো করতেই হবে, পাশাপাশি হচ্ছে তাকে আপনি ফৌজদারি অপরাধে আনবেন কিনা, ইদার আন্ডার দ্য মিলিটারি ল, আর্মি ল যেটা আছে, অথবা বিমান বাহিনীর আইন যেটা আছে, অথবা সিভিল ল। দায়ের দোষ দেবার একটা কালচার তৈরি হতে হবে, কাউকে না কাউকে এটা দায় নিতে হবে। যেহেতু জাতিটা নির্লজ্জ জাতি, অনেকাংশে এস্টাবলিশমেন্ট নিজ দায়িত্বে আউট অফ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি এখানে কেউ রিজাইন করে না, এই জন্য নির্লজ্জের মতো করে ডিসমিস করা দরকার ছিল। তো অন্তর্বর্তীকালীন সরকারকে আপনার এখান থেকে দাবি করছে, এর আগে আমি বলেছি, ইমিডিয়েটলি বিমান বাহিনীর চিফকে ডিসমিস করা দরকার। যারা যারা এই পুরো ট্রেনিং মেকানিজমের সাথে ইনভলভ, পুরো চেইন অফ কমান্ডের পুরো টিমকে ডিসমিস করা দরকার, করে বোঝা দরকার যে আসলে কার দায় এবং কার কতটুকু দায়িত্ব। দ্বিতীয়ত দেখতে হবে রাজুক এখানে কোনোভাবে ইনভলভ কিনা, যে চারপাশে বিল্ডিং কোডের যে ফানেল থাকে, আক্তার ভাই বলছিলেন যে ট্রেন পাথ থাকে, এই পাথে অবকাঠামোগত কোনো ব্যত্যয় ঘটেছে কিনা। যে রাজুকের আপনি দেখবেন যে ম্যাপ দেখে তো ফোর্সেসগুলো কি করে, ফোর্স দেখতেছে ট্রেনিং গ্রাউন্ডে এই প্লটের উপরে কোনো বিল্ডিং নাই, কিন্তু অবৈধভাবে একটা লাইসেন্স নিয়ে রাজুকের 10তলা বিল্ডিং ওখানে উঠে গেছে। এখন পাইলট অথবা বিমান বাহিনীর অফিসাররা তো বিল্ডিংয়ের গিয়ে গিয়ে রাস্তার পাশাপাশি ফ্ল্যাটের উপরে, প্লটের উপরে বিল্ডিং উঠছে কিনা এটা তো সে দেখতেছে না, সে ম্যাপে দেখতেছে এখানে কোনো বিল্ডিং নাই। তো দেখা গেছে ওখানে রাজুকের একটা অবৈধ বিল্ডিং অলরেডি উঠে বসে আছে। এইরকম কোনো ঘটনা ঘটেছে কিনা রাজুকের এই বিষয়টাকে ভেবে দেখতে হবে। সিভিল এভিয়েশনের রেসপন্সিবিলিটি আছে রুলস অফ এঙ্গেজমেন্ট তৈরি করা এইসব ব্যাপারগুলোতে, যে সেখানে রাইট রুলস অফ এঙ্গেজমেন্ট করা আছে কিনা এবং এঙ্গেজমেন্ট ফলো করা হয়েছে কিনা, ইদার রাজুক হোক, জনগণ হোক, অথবা বিমান বাহিনী হোক। আর ইমিডিয়েটলি এয়ারবেস ইউজ করা ঢাকাকে কেন্দ্র করে আউটরাইট সাসপেন্ড করে দিতে হবে। যেই জিনিস করবার আমার আরও 10টা বিকল্প আছে, সেইটা ঢাকার মতো একটা বাসযোগ্যহীন শহরে আনবার একই কোনো সঙ্গে জায়গা থাকতে পারে না। মানে এই যে এটাকে ঘিরে যে একটি অস্থিতিশীল পরিবেশ হলো, যেটি আমরা দেখলাম সারাদিন, এখানে কি আপনি আপনারা যারা রাজনৈতিক দলগুলো রয়েছেন, আপনাদের মধ্যে যে অনৈক্য, আপনারা একে অন্যের বিরুদ্ধে কথা বলছেন, কাদা ছুরি করছেন, গালাগালি করছেন, এটি একটি কারণ কিনা অন্যদের সুযোগের জন্য? সার্টেনলি এবং এটা গত কয়েকদিন থেকে বলছি, মিটফোর্ডের ঘটনা থেকে, যে মিটফোর্ডের ঘটনাটা একটা এন্ট্র্যাপমেন্ট ফর দ্য পলিটিক্যাল পার্টিস। এইটা জেনুইন কোনো চাঁদাবাজি খুনের ঘটনা না। আপনি গত 10 মাসে এখানে ব্যবসায়িক ব্যাপার হয়তো, এখানে 10 মাসে 1000টা চাঁদাবাজির ঘটনা ঘটছে, কয়েক শত খুনের ঘটনা ঘটছে। কোনো খুনের ঘটনা কি এত ব্রুটালি সিসিটিভি ফুটেজে রেকর্ডেড হয়েছে কিনা, এত কহে নেই। ক্রিমিনোলজিস্টরা বলছে যে একটা খুনের যিনি প্ল্যান করেন তার আটমোস্ট প্ল্যান থাকে স্বল্পতম সময়ের ভিতরে খুনটা করে পালায়ে চলে যাওয়া। ওটিকে ঘিরে কি তৈরি হলো বিষয়টা তো তাই। আমরা হাসিনার বিরুদ্ধে তো গত 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এই নামে, এই শব্দে, এই গালি ব্যবহার করে কোনোদিন স্লোগান দেই নেই। তাহলে একটা যুবদলের লোক মারা গেছে, যুবদলের কর্মী দ্বারা রাতের বেলা স্লোগান হচ্ছে আমার ভাই মরল কেন, তারেক রহমান জবাব দে। কে কার ভাই মারল? এটা তো ব্যাপারটা এরকম না যে আওয়ামী লীগ বিএনপির লোক মারছে, বিএনপি আওয়ামী লীগের লোক মারছে, তখন কাউন্টার, মানে স্লোগানের গ্রামারে ভুল হয়ে গেছে। এর কাউন্টারে দেখেন আপনার পরের দিন ছাত্রদল মিটিং করতেছে, মিছিল থেকে বলছে জামাত শিবির রাজাকার, বাংলা ছাড়, এক শিশির 2 সিপি, জামাত আর এনসিপি, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, বিএনপি স্লোগান দিচ্ছে এগুলো। যে মুসলিমরা গত 16 বছর কাঁধে কাঁধ মিলায় লড়াই করলো ফ্যাসিবাদের বিরুদ্ধে, সার্টেনলি একজন রাজাকার হয়ে গেল। আবার রাজাকার হইলে দেশ ছাড়তে হবে। আমি আলাপ করবো, আসছি আবার। আমি একটু আবার জিতে রাশেদ ভাই আপনার কাছে, এই যে পাইলট ছিলেন তৌকির, তাই না, লেফটেন্যান্ট তৌকির, উনি ইজেক্ট করেছিল কিনা বা করেননি, এটি নিয়ে কথা আছে। আপনারা মানে সংবাদ সংগ্রহ করেছেন, নিশ্চয়ই খোঁজখবর নিয়েছেন, আসলে কি হয়েছিল আপনি জানেন? দেখেন, এইগুলো ডিটেইলসগুলো তো একটা তদন্ত কমিটি হয়েছে, সেই তদন্ত কমিটি নিশ্চয়ই এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বের করবে। কিন্তু বিমানে পাওয়া যায়নি, অন্য একটি বাড়ির ছাদে। হ্যাঁ, সো এই জিনিসগুলো এখনই প্রিম্যাচিউর অবস্থায় বলাটা, বা সোশ্যাল মিডিয়াতেও আমরা তো অনেক কিছু দেখছি, এগুলোর অনেক কিছু সত্য, অনেক কিছু গুজব। সো আমার মনে হয় যে আমাদের কিছু সময় দেওয়া উচিত এই বিষয়ে, যে টোটাল আসলে কি হয়েছিল, মানে পুরো বিষয়টা জানতে। আরেকটু বেশি একটু জানতে চাই আপনার কাছে, আপনি তো নিশ্চয়ই ভিডিওটা দেখেছেন, ওখানে জায়গাটি নিশ্চয়ই দেখেছেন, ভিডিওতে হোক কিংবা সচক্ষে। মানে কি মনে হয়, এই পাইলট কি চেয়েছিল মাঠে ফেলতে চেয়েছিল বিমানটি, এমন কি মনে হয়? সামনেই তো মাঠ, ঠিক খেয়াল করেছেন কিনা যে ভবনটিতে সামনেই কিন্তু বড় একটি খেলার মাঠ, সে কি এরকম কোনো
যেটি আজকে আমরা মানে আমরা কেউ নিশ্চিত নই। জি জি, আজকে যেটি বিমান বাহিনী প্রধান একটা ব্রিফ করেছেন, সেখানে উনি বলেছেন যে আসলে উনি চেষ্টা করেছিলেন যে এটাকে বাঁচিয়ে একটু দূরে কোথাও নেয়ার জন্য। সো এখান থেকে আমরা কিছুটা বুঝতে পারি, আর হয়তো তদন্ত হলে বাকিটা বের হবে। তবে একটা জিনিস আমি যেটা বলতে চাই, যে এই স্কুলটা তো আপনার রানওয়ের অবতরণের মাত্র 3.3 কিলোমিটার দূরে ছিল, এবং এই প্লেনগুলো, জেট ফাইটারগুলো আপনার শব্দের চেয়ে প্রায় দ্বিগুণ গতিতে চলতে পারে। তো আমরা হচ্ছে যে এই যে পাইলট যিনি শহীদ হলেন, মারা গেলেন যিনি, তারই এক বন্ধু, বিমান বাহিনীর এক পাইলট, তার সাথে আমরা কথা বলতে পেরেছিলাম। তো উনি যেটি বলেছিলেন যে আসলে ঢাকার রানওয়েতে নামা এবং ওঠার যে অবকাঠামো, মানে এই কারণে জেট ফাইটারগুলো ঢাকায় চালানো তাদের জন্য খুবই চ্যালেঞ্জিং। কারণ হচ্ছে যে হঠাৎ করে তাদেরকে অনেক উপরে উঠতে হয়, উপর থেকে চালাতে হয়। তো উনি যেটা আমাকে বললেন যে এই পাইলট হয়তো বুঝতে পেরেছিলেন যে তিনি যে গ্লাইড পথ যেটা, সেই পথের চেয়ে উনি বেশি উচ্চতায় চলে গিয়েছিলেন। তো ওখান থেকে তার জন্য নামার জন্য থ্রাস্ট অফ করতে হয়, তারপরে এটিকে আবার চালু করতে হয়। তো আপনার মাইলস্টোনটা যেহেতু এয়ারপোর্ট থেকে আপনার রানওয়ে থেকে এত কাছে, ওনার এইটা ডিসিশন নিতে হয়তো কোনো কিছু হয়েছিল, এরকমের একটা কথা আমরা তারই ব্যাচমেটদের সেটা করতে গেলে হতে পারে, শুনতে পারি। সবই সমানশীল হয়তো বা হতে পারে এমন বিষয়টি। জি, আসলে সবই তদন্ত হচ্ছে, তদন্ত করে আরেকটু আমরা বিষয় জানতে ছোট পারবো। করে জানবে যে বিমানগুলোর লাইফ টাইম 30 বছর বলা হয়। হ্যাঁ, এটি আসলে কি, তাহলে আমাদের বিমানগুলোর কি অবস্থা? এক্স্যাক্টলি, বিমানের আসলে লাইফ বলে কি, আপনার এটা মেইনটেনেন্স করলে এটা সবকিছু হ্যাঁ, সেটা কিন্তু গতকাল বলেছেন যে হ্যাঁ, মেশিনগুলো চেঞ্জ করা হয়। আজকে এয়ার চিফ যেটা বললেন যে আসলে 30 বছর তো হচ্ছে যে এগুলোর লাইফ স্প্যান, বাট এগুলোর নতুন পুরনো বলে আসলে কিছু নাই। আপনি যদি সঠিকভাবে মেইনটেনেন্স করেন তাহলে ইটস ফাইন। আচ্ছা, একটু জানতে চাই, আমরা প্রত্যাশা করেছিলাম, নিশ্চয়ই আপনারা আরও বেশি প্রত্যাশা করেছিলেন, যে রাজনৈতিক সরকারগুলো এই ঢাকা শহরকে নিয়ে যে প্ল্যান বারবার করছিল না, একটু বসবাসের অযোগ্য শহর এই ঢাকা, অন্তর্বর্তী সরকারকে নিশ্চয়ই সেই প্রত্যাশা আপনারা করেছিলেন যে একটি প্ল্যান হবে, একটি বসবাসযোগ্য হবে। আদৌ কি গত 1 বছরে কিছু দেখেছেন? আসলে অনেকগুলো তো কমিশন হলো। আমরা ইনস্টিটিউট অফ প্ল্যানার্স থেকে বলছিলাম যে একটা অন্তত নগর বিষয়ক একটা কমিশন যদি হতো, কারণ আগামীতে আপনার নগর হচ্ছে এমন একটা প্রসেস যেটা আপনি অ্যাভয়েড করতে পারবেন না, এটা হবেই। কারণ মানে সারা বিশ্বই তো নগরায়নের দিকেই যাচ্ছে। সুতরাং আমরা এই ঢাকা শহর এবং ঢাকার বাইরে যত নগরগুলো হচ্ছে, সেগুলো যেন একটা সুষ্ঠু পরিকল্পনার মধ্য দিয়ে হয়, এবং তার মধ্য দিয়ে যেন অর্থনৈতিক প্রোগ্রেশনটা হয়, সেই জন্যই কিন্তু ওই কমিশনের কথাটা বলা। কিন্তু আসলে দেখেন, যে জায়গাটাই আমরা ছিলাম, ড্যাপ নিয়ে যে বিতর্ক, পরিকল্পনা নিয়ে যে বিতর্ক, সেই জায়গাটাই কিন্তু আসলে রয়ে গেছি। সোফার এই জায়গাটায় তেমন কোনো পরিবর্তন আসেনি। আর আপনাদের এই আলোচনার মধ্যে যেই কথাটা একটু আগেও আসলো, যে ফ্লাইট ফানেলের কথা, জি, অর্থাৎ ঢাকা মানে যে এয়ারপোর্টের উত্তরে এবং দক্ষিণে এই জায়গাটা নিয়ে কিন্তু সিভিল এভিয়েশনের ফ্লাইট ফানেলের একদম পরিষ্কার ডিফাইন্ড ম্যাপ আছে। যে ম্যাপটা আমাদের পরিকল্পনার মধ্যে কিন্তু ঢাকার যে মাস্টার প্ল্যান, তার মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত করা আছে, এবং সেখানে পরিষ্কার করে এটাও বলা আছে যে এই বিল্ডিংগুলোর হাইট কত হবে যে ফানেলটার মধ্যে পড়বে। সেখানে উত্তর দিকে আপনি যদি যান, উত্তরা 14 নম্বর থেকে শুরু করে দিয়াবাড়ি থেকে শুরু করে তুরাগ পর্যন্ত এই অঞ্চলটা, আর উত্তরের দিকে আপনি যদি দেখেন নিকুঞ্জ 1 এবং 2, তারপর ডিওএইচএস আছে, গুলশান, বনানী, এই অঞ্চলটা আছে, এবং এগুলোরও কিন্তু হাইট কিন্তু ঠিক করে দেয়া আছে। যখনই বহুতল মানা হচ্ছে কিনা, হ্যাঁ, সেই কথাটাই আসি। যখন কোনো একটা বহুতল বিল্ডিংয়ের জন্য পারমিশন চাই রাজুকে, সেখানে কিন্তু সিভিল এভিয়েশনের মতামত নেওয়া হয়। এখন কতটা মানা হচ্ছে এবং কতটা মানাতে পারছে রাজুক, সেটা কিন্তু প্রশ্নের বিষয়। এবং এর মধ্যে অনেকগুলো বিল্ডিংয়ের অভিযোগ আছে যে তারা তাদের হাইট পরিবর্তন করেছে। সেটা সিভিল এভিয়েশন পারমিশন দিয়েছে, মানে সিভিল এভিয়েশন কতটুকুর হাইটের পারমিশন দিয়েছে সেটা দেখা দরকার। বাস্তবে ওই বিল্ডিংটা আসলে কতটা হয়েছে সেটা দেখা দরকার। তো এরকম ব্যত্যয় কিন্তু অনেকগুলো ব্যত্যয় কিন্তু আপনারা পাবেন, কারণ অলরেডি এই অভিযোগগুলো কিন্তু আসছে, এবং অনেক বছর যাবত এই অভিযোগগুলো পরিকল্পনাবিদ এবং আর্কিটেক্ট, ইঞ্জিনিয়াররা কিন্তু করে আসছে, বিশেষত গুলশান এই অঞ্চলে। এখন আজকের যেই গতকালের যে ঘটনাটি, সেটি মাইলস্টোনের ঘটনা। মাইলস্টোনের ওই বিল্ডিং কিন্তু মাত্র দোতলা বিল্ডিং, সেটা কিন্তু বড় বিল্ডিং না। আর যখন কোনো একটি এয়ারক্রাফট
বিকল হয়, এরকম প্রশিক্ষণ বিমানের কোনো সমস্যা হয়, সেটা যে কোনো বিল্ডিংয়ের উপরে হ্যাঁ, সেটি ধানমন্ডি এসে পড়তে পারত। পড়তে পারে। এখন কথা হচ্ছে যে যেটা পরিকল্পনার দৃষ্টিভঙ্গি থেকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে পরিকল্পনাতে যে ফ্লাইট ফানেলটা দেওয়া আছে সেখানে যে নিয়মকানুনগুলোর কথা বলা আছে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ সেগুলোকে এনফোর্স করবে এবং লোকজন সেটাকে মানবে, এটাই হচ্ছে এক্সপেক্টেড। সেটি এই অন্তর্বর্তী সরকারের আমলে কি দেখছেন? আমরা আগে তো দেখিনি। মানে এই বিষয়ে আসলে তেমন কোনো পরিবর্তন নাই, এটাই হচ্ছে এটি নিশ্চয়ই একটি দুঃখের কথা যে অন্তত এই সরকারের কাছে এটি নগরবাসী আশা করেছিল। আমরা আবার যেতে চাই ফুয়াদ ভাই আপনার কাছে। আমরা এই যে দেখলাম যে এই মাইলস্টোনের যে ট্র্যাজেডি ঘটনা, এটি নিয়ে আবার নতুন করে রাজনৈতিক ভাবে বিষয়টিকে দেশকে অস্থিতিশীল করা বা ক্ষোভ নানা কিছু চলছে, সারাদিনে চলছে। যেটি আমরা একটু কথা আপনি বলছিলেন যে অনৈক্য, আমরা আপনাকে জানতে চেয়েছিলাম, আমরা বারবারই দেখি যখনই এই ধরনের সংকট তৈরি হয় প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে ডাকেন, কথা বলেন, সর্বদলীয় বৈঠক করেন। যারা মূল নেতা তারেক রহমান কিংবা জামাতের শফিকুর রহমান বা অন্যান্য, তারা আবার স্ট্যাটাস দেন বা তারা ঐক্যের ডাক দেন, যেটা আজকেও আবার হয়েছে। এখন এই মুহূর্তে ঠিক বৈঠক চলছে 4টি রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক চলছে। এই সব মিলে তাহলে এই যে বৈঠকগুলো হয়, আপনিও সেই সব বৈঠকে অনেকবারই গিয়েছেন, মানে এগুলো টেকসই কোনো সমাধান আমরা কেন পাই না? বারবার কেন আপনারা অনেকের পথে চলে যাচ্ছেন? আমি সে উত্তর জানবো, তার আগে নিচ্ছে আবার দর্শক ছোট্ট একটি বিরতি, একটু পরে সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির উপরে, কথা বলছিলাম বিষণ্ণ বাংলাদেশ নিয়ে। আমরা ছিলাম ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আপনার কাছে। যদি জানতে চাচ্ছিলাম যে এই যে আপনারা বিভিন্ন সংকট যখন তৈরি হয়, আমরা গত পুরো 1 বছরেই দেখেছি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর, গণঅভ্যুত্থানের পর নানান সংকটে আপনারা একসাথে বসেন, আলাপ আলোচনা করেন প্রধান উপদেষ্টা সহ, আবার সেটি 15-20 দিন বা 1 মাস থাকে, আবার অনৈক্য তৈরি হয়, আবার একটা ঘটনা ঘটতে হয়, আবার আপনারা একমত হন। আজকেও দিকে আমরা দেখছি যখন কথা বলছি তখন সেই বৈঠকটি চলছে। মানে কি কারণে আপনারা অনৈক্যের দিকে চলে আসছেন? স্বাভাবিক একটা ব্যাপার। প্রথম কারণ হচ্ছে যে বাংলাদেশে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে বসে 2 কারণে, 2 সময়তে। একটা হচ্ছে আন্দোলন করতে হবে, সরকারকে টাইনা হেসড়ে নামাইতে হবে, এই কারণে। আর দ্বিতীয়ত হচ্ছে নির্বাচনের জন্য। যে এই 2 কারণ ছাড়া বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো রাজনৈতিক দলগুলো সবাই একসাথে বসতেছে বাংলাদেশ নিয়ে, রাষ্ট্র নিয়ে কথা বলার জন্য ঐকমত্য কমিশনে। অতএব এইটাকে আপনার দেখতে হবে যে আমি কোথায় ছিলাম, কোত্থেকে আসছি। এটা একটা হিউজ ডেভেলপমেন্টের জায়গা। আমরা এরকমই ছিলাম, এই যে কয়দিন পরে খাসরাখাসরি করা, কামড়াকামড়ি করা, এটা এরকমই, এটা এরকম হওয়াটাই স্বাভাবিক। এর ভিতর থেকে আপনি দেখতেছেন যে আমরা এখন একসাথে বসতেছি, 15-20টা রাজনৈতিক দল একটা রুমের ভিতরে বসতেছে, এখন পর্যন্ত কোনো হট্টগোল হয়নি, কেউ কারো গায়ে হাত দেয় নাই, কেউ কারো বাপমা তুলে গালি দেয় নাই। বাংলাদেশের হিস্ট্রিতে এটা আনপ্রেসিডেন্টেড, নজিরহীন একটা ঘটনা। তো এই নজিরবিহীন ঘটনা আপনার সংসদ থেকেও তো ওয়াকআউট করে। এখানে দেখবেন যে ওয়াকআউট করে দরজা পর্যন্ত আসছিল, আবার তারা ধরে ধরে নিয়ে চলে যাওয়া হয়েছে, মাফটা জায়গাটা। একজন একদিন মিটিংয়ে আসেন নাই, পরের দিন আবার সে মিটিংয়ে আসছে। তো মোটামুটি এর একটা হিউজ অ্যাচিভমেন্ট। আমরা এরকমই, এটা ধরে নিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ যেখানে ছিল, দ্য স্ট্রেট টোটালি ব্রোকেন, বাংলাদেশ পুরো ভঙ্গুর একটা বাস্তবতায় চলে গিয়েছিল। সেইখানে এই দেশে গৃহযুদ্ধ হওয়ার কথা। পৃথিবীর যেই দেশে গৃহযুদ্ধ হয়েছে তার যেই উপকরণ দরকার, গত বছর জুলাই আগস্ট মাসে বাংলাদেশে তার প্রত্যেকটা উপকরণ বিরাজমান ছিল। এটা যদি আপনি কোনোদিন আলোচনা করার সময় পান, আমি হিস্ট্রি দিয়ে, পলিটিক্যাল সায়েন্স দিয়ে আপনাকে বোঝাতে পারবো। সেখান থেকে উত্তরণ ঘটেছে, হয় নাই। এরপরে এটা যে গৃহযুদ্ধটা হয় নাই, কিন্তু প্রশ্ন হচ্ছে গৃহযুদ্ধের উপকরণগুলো তো নাই হয়ে যায় নাই। যেমন ধরেন আমি ক্ষুধার্ত, আমাকে চা দিলেন, তা আমি চা খাইলাম, ইমিডিয়েটলি হয়তো পেটে কিছু পাইছে, কিন্তু আমার ভাত খাওয়ার ক্ষুধাটা তো মিটে যায় নাই। এই জন্য গৃহযুদ্ধের উপকরণগুলো এখনও বিরাজমান আছে। এটা 10 মাসে সমাধানযোগ্য কোনো ঘটনা না। এটার জন্য একটা রাজনৈতিক, মানসিক, কালচারাল, মনস্তাত্ত্বিক পরিবর্তন দরকার। বাংলাদেশের যে পরিমাণ লুটপাট হয়েছে গত 16 বছর, বাংলাদেশে দুর্ভিক্ষ হওয়ার কথা জুলাই আগস্ট মাসে হয় নাই। যেহেতু হয়নি, দলগুলো এখন যারা আছে বিরাজমান রাজনৈতিক দল, আওয়ামী লীগ, এই জন্য হচ্ছে ডাকলে তারা যায়, তো কথা বলে। তো দেখছেন মিটফোর্ডের ঘটনার পরে সবাই 2 সপ্তাহ গাইলাইছে না, গাইলানোর পরে কিন্তু ঐক্যমত্য কমিশনে কিন্তু মিটিং ক্যান্সেল করে নাই কেউ, সবাই কিন্তু ওখানে গেছে, কথা বলছে। আমাদের রাজনৈতিক শিষ্টাচারের তো ঘাটতি আছে, কালচারের প্রবলেম আছে, এর ভিতরে এন্ট্রাপমেন্ট আছে। সবাই যার যার জায়গা থেকে, আমি বিশ্বাস করি বাংলাদেশের যারা শত্রু দেশে বিদেশে আছে তাদের রাজনৈতিক ফাঁদে পড়েছে। বিএনপি, জামাত, চরমোনাই এবং এনসিপি যেই ভাষায় তারা একজন আরেকজনকে কথা বলছে,
এইটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের ভাষা না, এটা 24-এর গণ অভ্যুত্থানের পরের ভাষা না, এটা 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে মজলুম হয়ে লড়াই করার ভাষা না। জি, জি। তারা করছে মানে তারা ফাঁদে পড়েছে। আরেকবার আসবো, একদম শেষ প্রশ্ন আপনার কাছে আছে, সেই সংখ্যা কাটবে কিনা সে বিষয়ে। তার আগে একটু জানতে চাই আক্তার ভাই, একটু জানতে চাই এখন যে তারা ঢাকার অবস্থা, এই বিমানবন্দর তো নিশ্চয়ই সরিয়ে ফেলার সম্ভাবনা থাকবে, এটি এই মেট্রো রেল থাকবে, এলিভেটেড এক্সপ্রেস থাকবে, আরও নতুন নতুন কিছু হতে পারে, তাহলে মানে কোন দিকে যাচ্ছে? আমাদের কি নিরাপত্তা দিন দিন আরও কমে যাবে কিনা এই নগরবাসীর জন্য? মানে বড় শহরে কি এয়ারপোর্ট নেই? বড় শহরে এয়ারপোর্ট আছে, ওই যে সব বললাম, দেশেই আছে, সব শহরেই আছে। দেশেই আছে, কিন্তু সেটা সুনির্দিষ্ট কিছু পরিকল্পনার মধ্যে দিয়ে তৈরি হয়। সেখানে যে ফ্লাইট ফানেলের যে সকল স্ট্যান্ডার্ডগুলো দেওয়া হয়, যে শর্তগুলো দেওয়া হয়, সেগুলো মানা হয়। আমাদের দেশে এগুলা কম মানা হয় বা মানাতে পারে না, জি। এটা একটা বিষয়। সুতরাং যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে যে প্রশিক্ষণ বিমান যেগুলো এখানে চলে, প্রশিক্ষণ যেসব এয়ারক্রাফটগুলো চলে, সেই প্রশিক্ষণের কাজটা কি ঢাকা শহরে চলবে কিনা, সেই জায়গাটা থেকে আজকে সারাদিনের যে আলোচনা, এবং আমিও একটু আগে আপনাকে বলছিলাম যে কোনোভাবেই এই ঢাকা শহরে এই ধরনের প্রশিক্ষণের বিমানের কাজ যেন না হয়, সেটি পুরোপুরি বন্ধ করতে এটা হবে। পুরোপুরি বন্ধ হওয়া উচিত। জি জি, রাশিদ ভাই, এই যে বললো যে পুরোপুরি বন্ধ হচ্ছে, এটা কি মানে বাস্তবতা কি বলে সম্ভব? বাস্তবতা খুবই না, সম্ভব। মানে আমি বললাম এভিয়েশন বা বিমান বাহিনী বা যারা এগুলোর দায়িত্বে আছে, বা তারা সেটি করবে কিনা, এটা তো নতুন না। প্রশ্নটা এখানেই আসলে এখন এই যে ঘটনাটা ঘটলো, না, আপনার অভিজ্ঞতা কি বলে, করবে কিনা বন্ধ? এখন করবে কিনা সেটা তো আসলে তারা বলতে কি পারবে। মনে হয়? বাট আমরা দায়ী করতে পারি কাকে? যে আপনার বেসামরিক এয়ারলাইন্স যে চলাচলের রেগুলেটরি অথরিটি, সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ, তারা কি কোনো কিছু বলেছে? এখন পর্যন্ত আমরা তাদের মুখ থেকে কোনো কিছু শুনে নেই। যাত্রীদের না, আরো বেশি হলো জনগণও কিন্তু তাদের দিকে আঙ্গুলে তুলছে না। হ্যাঁ, এটিও কিন্তু খেয়াল করেছেন দুই দিনে। যাত্রীদের নিরাপত্তা সুরক্ষা দেওয়ার দায়িত্ব কিন্তু তাদের। তারা কিন্তু কখনো বলেছে কিনা আমার জানা নাই যে এরকমের একটা সিঙ্গেল রানওয়ে দিয়ে আমি এই যে জেট ফাইটারের প্রশিক্ষণ বিমান যে তুমি চালিও না, এটা তারা বলেছে কিনা আমার জানা মতে আমি এটা শুনিনি কখনো। সো এই তাদেরকে যদি আমরা রেসপন্সিবল করতে পারি, তাহলে আসলে যেটা মানে আলোচনায় আসছে যে এই সিঙ্গেল রানওয়ে ঘনবসতিপূর্ণ জায়গায় আপনার সিঙ্গেল রানওয়েতে কমার্শিয়াল অপারেশন, জেট ফাইটারের আচ্ছা, অপারেশন, এখানে একটু বলি, আলাদা সিঙ্গেল রানওয়েতে বর্তমানে ঢাকার সক্ষমতা আছে সম্ভবত 80 লাখ যাত্রী নিয়ে ওঠানামা করার, কিন্তু সেটি মনে হয় এখন উঠে প্রায় 1,20,00,000 সক্ষমতার উপরে। আচ্ছা, এবং আমরা যদি জানি থার্ড টার্মিনাল হলে এটি 2 কোটি ছাড়িয়ে দ্বিগুণ যাবে, হয়ে যাবে, তখন কি হবে তাহলে? তখন কি হবে আপনি বুঝতেই পাচ্ছেন যে এরকমের আপনার যদি এখন 80 লাখের রানওয়েতে 2 কোটি কিভাবে হ্যাঁ, সম্ভব হবে? আমাকে বেশ কয়েকজন পাইলট বলেছে তার 32 বছরের জীবনে সে পৃথিবীর বহু শত এয়ারপোর্টে নেমেছে, বাট কোথাও তাকে যে জেট ফাইটার ফ্লাই করবে তার জন্য প্লেন, কমার্শিয়াল প্লেন আকাশে ডিলে করছে যে অপেক্ষমান রয়েছে। এই প্লেনটা উড়বে, তারপরে তুমি নামবা। সো এইটা উনি বা এইখানে আমাকে যত পাইলটের সাথে কথা হয়েছে, কেউ তাদের জীবনে কখনো শুনে নাই। থার্ড টার্মিনাল হলে কি হবে চালু হলে? থার্ড টার্মিনাল হবে আপনার হরিবল অবস্থা হয়ে যাবে, যে এরকমের ঘন্টার পর ঘন্টা হয়তো ওয়েট করতে হবে প্লেন, এটা কিভাবে উঠবে জানি না নামবে। জি জি, একদম। ফুদ ভাই, আপনাকে দিয়ে আমি শেষ করবো, একদম শেষ প্রশ্ন। আমরা যে বিষয়টি ছিলাম, যে অনেকটু বারবার হচ্ছে, আপনি বলছিলেন যে আবার হয়তো মিলে যায়, একসঙ্গে বসছেন আপনারা, সবই ঠিক আছে, কিন্তু এরপরও যে পতিত ফ্যাসিবাদ আপনি বলছিলেন তারা তো এখনো অ্যাক্টিভ রয়েছে, তারা তো নিশ্চয়ই সব বাংলাদেশ ছেড়ে চলে যায়নি। আজকেও নিশ্চয়ই আমরা দেখেছি ঢাকার পরিস্থিতি। তো এই যে আপনাদের অনৈক্য, এটি নিয়ে একটি সামগ্রিক 16 কোটি মানুষ সংখ্যায় পড়ে যাচ্ছে কিনা? আমি ব্যক্তিগতভাবে শঙ্কিত না, কারণ বাংলাদেশের মানুষের স্টেমিনা লেভেল ভেরি হাই। তারা এই পচা রাজনীতি দেখে অভ্যস্ত। এই জন্য দেখবেন যে মিছিল মিটিং খুব আগ্রহ ভরে তারা দেখে। দেখবেন পুলিশ, রাজনৈতিক দল মারামারি করছে, এটা দুই পাশের উৎসুক জনতা লাইন ধরে দেখে এবং এটা ভিডিও করে। তো এই জন্য হচ্ছে আমি পার্সোনালি শঙ্কিত না। আমাদেরকে কি ইউনাইটেড করে, আমাদেরকে রাজনৈতিক দলগুলোকে এখনো ঐক্যবদ্ধ করে হইল শেখ হাসিনা, আওয়ামী লীগ। আচ্ছা, এবং এই যে এখনই প্রধান উপদেষ্টা আজকে যে বৈঠক করলেন, সেখানে তিনি বলেছেন যে মাইলস্টোনের ঘটনার মধ্য দিয়ে ফ্যাসিবাদ আবার ফিরে আসার চেষ্টা করছে, সবাইকে সজাগ থাকতে বলেছেন তিনি একটু আগে কথা বলেছেন গণমাধ্যমের বরাত দিয়ে। এখানে কি আপনি মনে হয় রাজনৈতিক দলগুলো একসঙ্গে হয়ে সজাগ থাকবে ঐক্যবদ্ধ থেকে? না থাকলে সবাই একসাথে খাদে পড়বে, এটা তাদের নিজ দায়িত্বের ব্যাপার। যারা বোধ করছে যে আরেকজনকে খাদে ফেলে আমার লাভ হবে, 2 টাকার ভোট আদায় হবে, সে নিজে বুঝতে পারছে না যে এটা একটা কালেকটিভ এফোর্ট এর শত্রু সাপেক্ষের বাস্তবতাতে। সে এখানে একা কেউ ফাঁদে পড়বে না। এই জন্য বড় 4টা দল যে নিজেরা একজন আরেকজনকে গালাগালি করছে, বকাঝকা করছে, অভদ্র ভাষায় শিষ্টাচারহীনভাবে কথা বলছে,
এইটার এন্ড রেজাল্ট হচ্ছে ওই পাকা তালটা মাটিতে পড়বে না, সবার মাথায় পড়বে এবং সবার মাথা ফাটবে এবং কালেকটিভলি সবাই বিপদে পড়বে। এটা ন্যূনতম কমন সেন্সের ব্যাপার। তারা যদি 111কে ভুলে যায়, তারা যদি আগের দশকের আন্দোলন সংগ্রামগুলোকে ভুলে যায় এবং শত্রুকে যদি ভুলে যায় যে আসলে গোখরা সাপ জঙ্গলে পালাইছে কিন্তু তার বিষ দাঁতটা চলে যায় নাই, সে আবার ছোবল দিতে পারবে, এটা ভুলে গেলে সবাইকে আবার মাসুল দিতে হবে। যে আমরা প্রত্যাশা করি আপনারা ভুলে যাবেন না, এক হয়ে বাংলাদেশের পক্ষে থাকবেন। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত কথা বলার জন্য। দর্শক, কথা বলছিলাম তিনজন অতিথির সঙ্গে মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে, এবং যার মধ্য দিয়ে পুরো বাংলাদেশের রাজনৈতিকভাবে একটি নতুনভাবে আমরা দেখছি সমীকরণ তৈরি হচ্ছে, এবং তারা একটি বিষয়ে একমত ছিলেন যে বাংলাদেশকে একদিকে বসবাসযোগ্য এবং বাংলাদেশের 16 কোটি মানুষের নিরাপত্তার জন্য একদিকে যেমন এই বিমানবন্দরের আশপাশে উঁচু ভবন বা এই প্রশিক্ষণ বিমান এই ঘনবসতিপূর্ণ এলাকায় উড়ানো না হয়, একই সঙ্গে তারা বলছিলেন এই শহরকে বসবাসযোগ্য করবার জন্য অন্তত অন্তর্বর্তী সরকার বেশ কিছু উদ্যোগ নেবে বলে মানুষ প্রত্যাশা করছে। সেই প্রত্যাশাকে মাথায় রেখে যাতে অন্তর্বর্তী সরকার সেই উদ্যোগগুলো নয়, এবং সর্বোপরি দেশের সামগ্রিক পরিস্থিতি ঠিক রাখবার জন্য রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকবে, সে প্রত্যাশা অতিথিদের সঙ্গে আমরাও করছি এবং সেই প্রত্যাশা আজকের মতো শেষ করছি। শুভরাত্রি।